চলুন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটি ব্লগস্পট সাইটে কিভাবে আপনি যেটা ব্লগস্পট হচ্ছে একটা সাবডোমেইন, তো অর্থাৎ ডোমেইনের আন্ডারে যেটা, তো এই সাবডোমেইনে কিভাবে আপনি অর্থাৎ গুগলের যে প্রপার্টি এটা একটা অর্থাৎ ফ্রি ব্লগ আপনারা তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে blogspot.com। তো প্রশ্ন হচ্ছে যে এই ব্লগস্পট সাইটটা আসলে কতখানি শক্তিশালী। তো ব্লগস্পট সাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেহেতু এটা গুগলের প্রপার্টি, এর কিছু গুণ রয়েছে, যেমন এর খুব দ্রুত আপনার যে কোনো লিঙ্কে ইন্ডেক্স করে নিতে সাহায্য করে। তাছাড়া আরও বেশ কিছু এখান থেকে আমরা বেনিফিট নিতে পারবো। তো ব্লগস্পট সাইটটা মূলত কেন করব আমরা, সেটা হচ্ছে যে আপনার যে মানি সাইটটা থাকবে সেই মানি সাইটটাকে সাপোর্ট দিবে। ব্লগস্পট সাইটটা আপনার মানি সাইটটাকে দূর থেকে সাপোর্ট দিবে। র্যাঙ্কে যখন আপনি র্যাঙ্কে যেতে যাওয়া আপনার উদ্দেশ্য থাকবে, তখন এই ধরনের ব্লগস্পট সাইটগুলো আপনার মানি সাইটকে সে সাপোর্ট দিবে পিছন থেকে। ওকে, তো সাপোর্ট দেওয়ার জন্য আসলে আমাদের এই ফ্রি আমরা ব্লগটা তৈরি করে নিব, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু অপটিমাইজেশনের প্রয়োজন আছে, আমরা সেই অপটিমাইজেশনগুলি করব। তো চলুন আমরা যাই, লগ ইন করতে হবে। আচ্ছা, তো আমি একদম সম্পূর্ণ নতুন একটা জিমেল আইডি দিয়ে করেছি। তো আপনারা এভাবে ঢুকে তারপরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, ইংরেজি। আচ্ছা, ব্লগস্পট যেটা হচ্ছে আপনার বললাম না যে আপনার মানি সাইটকে সাপোর্ট দেবার জন্য আপনি আরেকটা ফ্রি ব্লগ খুলবেন, ঠিক আছে। এই জন্য আমরা এই সাইটটা করে নিচ্ছি। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো খুলতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ টু, না অসংখ্য খুলতে পারবেন। এক ইমেল অ্যাড্রেস দিই। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে একদম নতুন একটা ব্লগ খুলবো। এটার জন্য যেটা করতে হবে, এই যে নিউ ব্লগে ক্লিক করতে হবে। আমি এখানে নিউ ব্লগে ক্লিক করছি। এখন আপনার সাইটের টাইটেল কি হবে সেই টাইটেলটা এখানে দিতে হবে এবং সাইটের অ্যাড্রেসটা দিতে হবে। তো অবশ্যই অ্যাড্রেসটা ইউনিক একটা অ্যাড্রেস হতে হবে। তো আমরা তো চলুন প্রথমে আগে একটা অ্যাড্রেস চুজ করি। তো কি নাম রাখা যায়? খুবই ছোট্ট একটা নাম রাখবো আমরা। বলুন কি নাম রাখা যায়? টাইটেল কি স্যার? আপনার সাইটের টাইটেল, ওয়েবসাইটের নামটা কি টাইটেলে বসবে? আগে আমরা ওয়েবসাইটের নামটা কি রাখবো সেটা আগে একটা নাম রাখি আমরা। এটা অ্যাড্রেস, জি, খুব ছোট্ট একটা নাম রাখি। সাজেস্ট করুন জলদি জলদি। মাই কান্ট্রি, আইটি টেকনোলজি, দাঁড়ান, creativity.com, হ্যাঁ, এসইও লার্নিং নিয়ে আপনার বেস্ট ইনফর্ম দিতে পারে। আচ্ছা, বানান কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এই নামটা হচ্ছে ইউনিক আছে, এই নামে কোনো সাইট নেই, এই জন্য এটা এই কালারটা দিয়েছে। যদি আবার অন্যরকম কিছু হইতো তাহলে এটা, হ্যাঁ, এটা বানানটা মনে হয় ভুল হয়েছে, তাই না? এবার ঠিক আছে না? এসইও আর লার্নিং, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। হ্যাঁ, কিছু করতে হবে না, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। জাস্ট আমরা এখানে দিলাম যে এসইও লার্নিং, হ্যাঁ বলতেছে যে হ্যাঁ অ্যাভেলেবেল, এই নামটা নেওয়া যাবে, নিলাম। আর এখানে আমরা লিখি ওকে।
তো আমরা এখান থেকে জাস্ট এটা পরে চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো কিছু নিতে পারবো। আর আমরা টাইটেলটা আমাদের মনে আছে তো যে আমাদের কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়? আচ্ছা, সর্বনিম্ন 3.5 টাইটেলের ক্যারেক্টার 3.5 হবে কেন? টাইটেল 65 ইয়েস, আমরা সেই ক্যারেক্টারের মধ্যে রেখে দিব। হ্যাঁ, আমরা 65 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা রেখে দিব। এখন আপাতত ছোট রাখছি, আর এখান থেকে আপাতত একটা থিম আমরা চুজ করে নিব, ঠিক আছে? তো আপাতত আমরা একটা থিম চুজ করি, সেটা যেটা আছে সেটাই করি, ক্রিয়েট। তো আমাদের ব্লগ কি হচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের ব্লগ ক্রিয়েট হলো। এবার আমরা একটু বাঁ পাশ থেকে আমরা এই বিষয়গুলো একটু পরিচিত হব এই জায়গাগুলিতে। তো এখানে দেখা যাচ্ছে ওভারভিউ মানে এই যে করার পর এই অংশটা আর কি। আর পোস্ট হচ্ছে, এখান থেকে আপনি চাইলে নতুন কোনো আর্টিকেল পোস্ট করতে পারবেন। তো আমরা এই কলম চিহ্নিত এই জায়গাটাতে যদি ক্লিক করি তাহলে আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। তো চলুন আমরা আর্টিকেল পাবলিশ করি। তো আর্টিকেল পাবলিশ করতে হলে যেটা করতে হবে, এখানে আপনাকে টাইটেল, এখানে আপনাকে কন্টেন্ট দিতে হবে, তারপর পাবলিশ করতে হবে। তো আমরা আগে কিছু অপটিমাইজ করে তারপর আমরা আর্টিকেল পাবলিশ করব, ঠিক আছে? আচ্ছা, এই অংশটাতে আমরা একটু পরে আসছি। তারপর হচ্ছে পেজ। যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান আপনি, যেমন অ্যাবাউট আস থাকে, কন্ট্যাক্ট আস থাকে, এরকম বিভিন্ন ধরনের পেজ তৈরি করতে হলে আমাদের এই অপশনটা থাকে। তারপর কেউ যদি কমেন্ট করে সেই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন, চাইলে সেটাকে ডিলিট করে দিতে পারবেন। তারপর এই পাশটাতে আপনার প্রোফাইলগুলি দেখাবে, আপনি কি প্রোফাইল শেয়ার করতে চান কিনা, যদি কোনো আর্টিকেল লিখেন তারপর কি সেটা কি শেয়ার করবেন কি করবেন না, এই ব্যাপারটা এখান থেকে দেখাবে। স্টেটস, এখান থেকে আপনার ভিজিটরগুলো দেখাবে, পেজ ভিউ দেখাবে। আর এখান থেকে ডোন্ট ট্র্যাক ইউর ওন পেজ ভিউ, এটা সিলেক্ট করে জাস্ট ডোন্ট ট্র্যাক মাই পেজ ভিউ এটা সিলেক্ট করে সেভ করে দিবেন। তাহলে আর কি আপনি যখন ভিজিট করতেছেন আপনাকে আর ভিজিটর হিসেবে সে কাউন্ট করতেছেন। ওকে, স্যার ভিজিটর হিসেবে কাউন্ট করলে কি হবে? তাহলে দেখা যাবে যে আসলে ভিজিটর আসলো আজকে ধরেন 100 জন, বাট আপনি সহ 101 জন, তাই না? কিন্তু আপনি তো আর ভিজিটর না, তাই তো? এই জন্য আর কি। বা ধরেন আপনার সাইটে এরকম 20 জন ব্লগার আছেন যিনি 20 জন লিখেন, তাহলে 20 জনের 20টা পেজ ভিউ হচ্ছে না, এই জন্য আর কি। তো আমরা যারা লেখক আছে এই সাইটে তাদের পেজ ভিউটা আমরা রাখছি। ডোন্ট ট্র্যাক বাই ভালো। এরপর আমরা যেটা করব, এখানে আর্নিংস থেকে হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাড করে আর্ন করা যাবে, যদিও সাবডোমেনে অ্যাডসেন্স পাওয়াটা বেশ টাফ হয়। তারপর আমরা ক্যাম্পেইন হচ্ছে যে যদি আপনি যেটা করতে চান যে ইনভেস্ট করার মাধ্যমে যদি কোনো এটার ভিজিবিলিটি বাড়াতে চান তখন এটা লাগবে। তো আমাদের এই মুহূর্তে এটা লাগছে না। তারপর হচ্ছে লেআউট থেকে আপনি যেটা করতে পারেন, আপনার যে সাইটটা আছে সাইটের যে লেআউট ডিজাইন এইগুলো আপনি পরিবর্তন আনতে পারবেন, যে কোথায় কি দিবেন। হ্যাঁ, এই রাইট উইজেটসে কি দিবেন, লেফটে কিছু রাখবেন কি না, নিচে কি ফুটারে রাখবেন কি, হেডারে, এই ব্যাপারগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন এই অপশনটা থেকে। তারপর টেমপ্লেটটা থেকে হচ্ছে যে আপনি কাস্টমাইজে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকেও চাইলে আপনি আপনার থিমটা চেঞ্জ করতে পারবেন, বা যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার চেঞ্জ করতে চান সেটাও করে নিতে পারেন। দেখেন কালার চেঞ্জ হচ্ছে না, এটা এরকম এভাবে করা হয়, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। অ্যাডজাস্ট হোয়াইট, এই যে ডান দিকে বা দিকে যে জায়গাটা আছে এটাকে যদি আরো চড়া করতে চাই এখান থেকে চড়া করে নিতে পারি। তারপর রাইট দিকে এই যে ডান পাশে যে উইজার্সটা আছে এই উইজার্সটাকে যদি আরো বাড়ানো কমানো বা সাইডে নিতে চাই, এই কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তারপর লেআউট থেকে হচ্ছে আমাদের এই মুহূর্তে কি আছে, ডান পাশে উইজার্স অ্যাড করা যাচ্ছে। তো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে বাঁ দিকেও আমরা কিছু চাইলে আমাদের কোনো অ্যাড বা কোনো কিছু আমরা এখানে রাখতে পারবো, অর্থাৎ যে ফরম্যাটটা আমরা চুজ করবো ওই ফরম্যাটটা পাবো। আমরা আপাতত যা আছে তাই রাখছি। তারপর অ্যাডভান্সড থেকে আপনি কিছু হালকা পাতা এডিট করতে পারবেন, যেমন হচ্ছে আপনি আপনার হচ্ছে যেমন ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর লিঙ্কস, টাইটেল, ব্লক টাইটেল, এই যে টাইটেলের কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অনেক রকম পরিবর্তন এখানে আপনি আনতে পারবেন। এভাবে প্রতিটা পার্টের পরিবর্তন আনতে পারবেন, যেমন অ্যাবাউট মি, এই যে এই পার্ট, এরকম প্রতিটা পার্টেরই আপনি
পরিবর্তন আনতে পারবেন। তো এই পরিবর্তনটা আসলে এখন তো সাইটটা একদম খালি, এখন আপনি হয়তোবা বুঝতে পারবেন না যে আসলে কোথায় কোথায় কি পরিবর্তনটা আসছে। যদি সাইটে ইনফরমেশন থাকে, সবকিছু সাজানো থাকে, তখন এগুলি চেঞ্জ করলে আপনি কাজটা করতে পারবেন। তবে এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ব্লগস্পটের ডিফল্ট থিমটা এই মুহূর্তে ইনস্টল করা, যে কারণে আপনি চেঞ্জগুলো আনতে পারছেন। কিন্তু যদি আপনি কোনো বাইরের কোনো থিম যদি আপলোড করেন, তখন আপনি হয়তোবা এই সবগুলো জায়গাতে আপনি পরিবর্তন আনতে পারবেন না, ঠিক আছে? তখন হয়তোবা অল্প কিছু জায়গায় পরিবর্তন আনতে পারবেন, এই সবগুলোতে পরিবর্তন হয়তো আনতে পারবেন না, কারণ সেটা তো অলরেডি মানে ডিজাইন করাই একটা থিম, এই জন্য, ঠিক আছে? আচ্ছা, বাইরের থিম আপলোড করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপলোড করা যাবে। তো আমরা আপাতত অ্যাপ্লাই টু ব্লগ দিচ্ছি। অ্যাপ্লাই টু ব্লগ দিয়ে যদি আমরা এখন রিফ্রেশ দিই, দেখবেন যে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা চেঞ্জ হয়েছে না একটু? আচ্ছা, এরপর আমরা একটু ব্যাক টু ব্লগারে চলে যাচ্ছি। এরপর সেটিংস, এই সেটিংস থেকে আপনি যেটা করতে পারবেন, এখানে বেশ কিছু অপশন আছে কাস্টমাইজ করার জন্য। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ইনস্টল করার পরই আমরা কিছু কাজ করব, হ্যাঁ, অপটিমাইজেশনের প্রয়োজন আছে। তো প্রথম যে কাজটা করব আমরা, দেখেন, আমরা সবার আগে এটা ব্লগটা খোলার পরই আমরা চলে যাব এই সেটিংসে এসে আমরা যেটা করব, এখান থেকে প্রাইভেসি, দেখেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে এখানে যাব, লেখা আছে লিস্টেড অন ব্লগার ভিজিবল টু সার্চ ইঞ্জিন। তো আমরা চাচ্ছি না যে এই মুহূর্তে আমাদের সাইটটা যেহেতু খালি, এই মুহূর্তে সার্চ ইঞ্জিন এটা রিড করুক, এই জন্য আমরা আপাতত এটাকে কি করব, নো করে দিব, এই দুটাকে নো করে দিব। এবং যখন আমরা সাইটটাকে আমরা ওয়েবমাস্টারে অ্যাড করে দিব, অর্থাৎ সার্চ ইঞ্জিনে সাবমিট করব, তখন কিন্তু আমরা অবশ্যই এই দুটাকে আবার ইয়েস দিয়ে দিব। তো আমি আপাতত এটাকে যেটা করব, আপনার নো দিয়ে সেভ করে দিব, ঠিক আছে? আপনারা প্রাথমিক অবস্থায় নো দিয়ে রাখবেন, কিন্তু আমি এখন ইয়েস দিয়ে দিচ্ছি, কারণ আমি তো একটু পরেই সাইটটাকে সার্চ ইঞ্জিনে দিয়ে দিব, এই জন্য আমি কিন্তু ইয়েস রাখলাম। আপনারা প্রাথমিক অবস্থায় নো দিবেন, তারপরে যখন ফাইনালি মোটামুটি সাইটে আর্টিকেল কিছু 10-15টা দিলেন, সাজালেন, সব কিছু ঠিকঠাক আছে, দেন তখন ইয়েস দিয়ে দিলেন। আচ্ছা, এখান থেকে টাইটেল, একটা টাইটেলের জন্য যে অপটিমাইজ যে ক্যারেক্টারের লিমিটের মধ্যে যে টাইটেলটা দিতে হয়, সেই টাইটেলটা আপনি এখান থেকে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে এই পার্টটা একটু বলি, যদিও এই পার্টটা আপনাদের সবার প্রয়োজন পড়বে না, তারপরে যদি কারো প্রয়োজন পড়ে সেই জন্য আমি বলবো যে আমরা যেটা করি, আমরা সাধারণত একটা ডোমেইন যখন কিনি, ওটাকে বলে কাস্টম ডোমেইন, তাই না? কাস্টম ডোমেইন। তো ওই কাস্টম ডোমেইনটা অনেক সময় হয় কি, যে ডোমেইনটাকে হোস্ট করতে হয় একটি হোস্টিং প্যানেলে, আর ওই হোস্টিং প্যানেলটা আমাদের কি করতে হয়, টাকা দিয়ে কিনে নিতে হয়। তো কিন্তু যদি আমরা এমন করি যে না, আমি একটা ডোমেইন কিনবো জাস্ট, আর আমার এই ডোমেইনটাকেই হোস্ট করব এই ব্লগারে, ব্লগস্পটে, তাহলে তো আমার হোস্টিং কিনতে হচ্ছে না, জাস্ট একটা ডোমেইন কিনলেই হচ্ছে, একটা নাম কিনলেই হয়ে যাচ্ছে। আর হোস্ট করতেছি কোথায়, আমি গুগলের এই ব্লগ স্পটেই আমরা হোস্ট করতেছি, অর্থাৎ জায়গাটা আমার আর কিনতে হচ্ছে না, হোস্টিংটা আমার কিনতে হচ্ছে না, জাস্ট এখানে হোস্ট করতে আমরা চাইলে করতে পারি। স্যার, ডোমেইন নেমটার সাথে কি গুগলের যে ব্লগারটা ওটা কি সাথে থাকবে? না, তখন এরকম হবে, ধরেন কথার কথা, তখন হবে SEOlearning.com, এরকম হবে, তখন আর এই ব্লগস্পট কথাটা থাকবে না, ঠিক আছে? যদি আপনি ডোমেইনটা কিনেন, SEOlearning.com কিনেন, তাহলে তখন হবে SEOlearning.com-ই দেখাবে, তখন আর এরকম দেখাবে না, ব্লগস্পট এরকম থাকবে না, এগুলি থাকবে না, ছোট হয়ে যাবে। ওকে, এই যে এরকম হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো সেটাকে বলে যে কাস্টম ডোমেইন অ্যাড করা। হ্যাঁ, এই পার্টটা আপনাদের যদিও অত প্রয়োজন নাই, তারপরে আমি দেখাবো যে যদি কেউ কখনো শুধু ডোমেইন কিনতে চান, ডোমেইন কিনে ওটা হোস্টিংটা ধরেন ওয়ার্ডপ্রেসে হোস্টিং না করে এখানে হোস্টিং করবেন, তাহলে আপনি চাইলে এখানে যেটা করতে পারেন, এই যে দেখেন থার্ড পার্টি, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে যেটা করতে হবে, আপনাকে এখানে যে ডোমেইনটা আপনি কিনেছেন, হ্যাঁ, নামটা কিনবেন, সেটাকে এখানে দিতে হবে। তো ধরেন আপনার ডোমেইন নাম হচ্ছে yoursite.com, ঠিক আছে? তাহলে এরপর থেকে যখন yoursite.com-এ কেউ যাবে, তখন আপনার এই ব্লগস্পটটাকেই সে দেখতে পাবে এভাবে। হ্যাঁ, ব্লগস্পটটা মুছে যাবে, যে নাম এখানে দিবেন সেই নাম। হ্যাঁ, এটার জন্য ভেরিফিকেশন করতে হবে। তো আমরা চলুন সেটাও একটু দেখে নিই। যদিও আমি আগেই বলে নিয়েছি যে এই পার্টটা আপনার জন্য জরুরি না, যদি আপনি ওয়ার্ডপ্রেসেই হোস্টিং করেন, তাহলে এটা আপনার জরুরি না, জাস্ট আপনার শেখার উদ্দেশ্যে আমি এটা আপনাদেরকে বলে দিব, কেউ জানতেও চায়।
এই জন্য। আচ্ছা, এক্ষেত্রে কিনতে হবে না? এই ক্ষেত্রে শুধু ডোমেইনটা কিনতে হবে প্রতি বছর, শুধু ডোমেইন $10 যে ডোমেইনটা $10-12 সেই ডোমেইনটা শুধু রিনিউ করতে ঠিক হবে। আমরা ব্লক স্পট থেকে কিনবো না? না, আমরা যেখান থেকে ডোমেইন কিনবো সেখানে, হ্যাঁ, হোস্টিংটা লাগবে, হোস্টিং এখানে দেই, হোস্টিংটা লাগবে না আর কি। তাহলে তো ডোমেইন তো আমি শুধু একবারই কিনবো। না, হোস্টিং আপনার রিনিউ করতে হবে না, ডোমেইন রিনিউ করতে হবে তো। আচ্ছা, একটা কথা, ডোমেইন হোস্টিং এ হোস্ট করা আর এখানে ব্লগ স্পটে হোস্ট করা এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে গুগলের স্পেসটা দিচ্ছে গুগল, আর ওই স্পেসটা দিচ্ছে গুগল না, ওটা হচ্ছে কি বলে, আমরা আলাদাভাবে স্পেস কিনে নিচ্ছি, নিজস্ব স্পেস আমরা ভাড়া নিচ্ছি। দুইটার বেনিফিট বা ডেফিনেটলি ওটা স্ট্রং বেশি হবে, ওটার এসইও পাওয়ার বেশি হবে, কারণ ওটা তো আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন আর এটা তো ফ্রিতে, তাই না? তো এখানে কিছুটা পার্থক্য তো থাকবেই, কারণ ওটা হচ্ছে সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম, মানে কোনো কিছু আপনাকে কোডিং করতে হচ্ছে না, প্লাগইনস দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো আপনি সেই সকল প্লাগইনস অ্যাভেলেবেল না, তাই না? এখানে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, কাজটা কঠিন হবে আপনার জন্য, এসইও ফ্রেন্ডলি করাটা কিছুটা টাফ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়গুলো, বুঝতে পেরেছেন? প্লাগইন সেট করা যায় না, এটাতে আপনারা প্লাগইনস ইনস্টল করতে পারবেন না, কিছু উইজার্ডস তারপর গ্যাজেটস অ্যাড করতে পারবেন। এই গ্যাজেটস গুলো প্লাগইনের মতো, কিন্তু এখানে আর কি অ্যাভেলেবেল না, যতটা কিনা ওই সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ওয়ার্ডপ্রেস, জুমলা এগুলিতে যতটা অ্যাভেলেবেল, এখানে ততটা অ্যাভেলেবেল না। এই জন্যই এটার সীমাবদ্ধতাটা এই জায়গাটাতে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা কিভাবে আমরা একটা কাস্টম ডোমেইন অ্যাড করব, চলুন আমরা সেটাও দেখি। তো আচ্ছা, তো যেহেতু আমাদের এই মুহূর্তে ডোমেইন এই মুহূর্তে হাতে নেই, তো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ডোমেইন কিনবেন, কারো কাছ থেকে যখন ডোমেইন কিনবেন, তখন আপনাকে কি দেওয়া হবে, একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে, একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আপনার ডোমেইনের প্যানেলে ঢোকার জন্য। তো যেটা হবে, আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি। সি প্যানেল না? হ্যাঁ, সি প্যানেল। তো ডোমেইনের সি প্যানেল, যেটা হোস্টিং এরও আলাদা প্যানেল থাকবে, তো ডোমেইনের সি প্যানেলটা আপনি পাচ্ছেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা শুধু ডোমেইনটা কিনতেছেন, তখন যেটা হবে, এই যে দেখেন এখানে এই যে সেটিংসে বেসিক থেকে এসে এই যে থার্ড পার্টিতে ক্লিক করতে হবে। আমি কি থার্ড পার্টিতে ক্লিক করেছি না ওখানে? হ্যাঁ, থার্ড পার্টিতে ক্লিক করেছি। এরপরে কি একটা বক্স চলে এসেছে, বক্সে কি করব, আমরা আমাদের যে ডোমেইনটা কিনেছি সেই ডোমেইনের নামটা দিব। হ্যাঁ, এই যেমন মাই সাইট দেখা যাচ্ছে না আপনাদের? আর একটু জুম করব, কন্ট্রোল, এখন তো দেখা যায় নাকি? এটা আর বড় হয় না? আচ্ছা, এতটুকুই থাক। তো এটা হচ্ছে, এই দেখেন এখানে আপনি যে এটা হচ্ছে আপনার তো মানে ব্লগ স্পটের অ্যাড্রেসটাই, আর এখানে ক্লিক করলে যে বক্সটা আসবে, সেই এখানে যে বক্সটা আসলো এরকম খালি, সেই বক্সটাতে কি করতে হবে, আপনাকে আপনার ডোমেইনের নামটা দিতে হবে। এই যে দেখেন এখানে কি হলো, এটা জুমটা কোথায়? হ্যাঁ, এখন মনে হয়, আচ্ছা, এটার বেশি জুম হয় না। এরপর কি করতে হবে, এই যে বক্সটাতে আপনার কি করতে হবে, আপনার যে ডোমেইনটা আপনি কিনলেন সেই ডোমেইনটা দিতে হবে, যে www.mynewdomain.com, কথার কথা, এটাই আপনার নতুন ডোমেইন কেনা, এটাই আপনার অ্যাড্রেস দিলেন। তো এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে ইনস্ট্রাকশন দেখেন লেখাই আছে, আর ভিডিওতে তো এটা রেকর্ড হচ্ছেই। তো এটা ডোমেইনটা দিলেন, এটা দেওয়ার পরে আপনি যখন এটাকে সেভ দিলে দেখবেন কি, সে আপনাকে এরকম একটা রেড সিগন্যাল দেখাবে। হ্যাঁ, একটা বলবে যে একটা ইরর। চলুন আমরা একটা সেভ দিই। দেখেন একটা ইরর এসেছে না? হ্যাঁ, এরকম ইরর আসবে। তো ইরর আসার পরে যেটা হবে, সে আপনাকে বলবে যে এরকম দেখেন 4টা জিনিস, 1 2 3 4, এরকম 4টা জিনিস, এরকম 4টা আইটেম। এই যে দেখেন আমরা www দেওয়া হয়নি, তো এই দেখেন 4টা আইটেম, 1 2 3 4, ঠিক আছে? এই 4টা এরকম দেখেন ওই ছবির মতো। তো এরকম 4টা জিনিস দেওয়া থাকবে, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে আপনার যে ডোমেইনের যে কন্ট্রোল প্যানেল আছে ওখানে এইগুলো দিতে হবে, দিলে ভেরিফাই হবে যে হ্যাঁ ঠিক আছে এই ডোমেইনটা। হ্যাঁ, ভেরিফাই করার জন্য এগুলো আমাদের পরে লাগবে। আচ্ছা, তো এরপরে নেক্সটে যেটা হবে, আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে কি করলেন, লগ ইন করলেন।
হ্যাঁ, ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে যেটা হবে, আপনারা ম্যানেজ মাই ডোমেইন নামে একটা অপশন থাকবে আপনাদের প্রত্যেকের ডোমেইনের কন্ট্রোল প্যানেলে। তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো ম্যানেজ মানে ডোমেইনগুলি ম্যানেজ করতে চাচ্ছেন, আপনার কেনা যে ডোমেইনটা এটাকে কীভাবে ম্যানেজ করবেন। তো ম্যানেজে ক্লিক করার পর যেটা হবে, এখানে দেখবেন যে এরকম অপশন পাবেন যে ডিএনএস জোন ফাইল। ওকে, ডিএনএস জোন ফাইল। তো এই ডিএনএস জোন ফাইল যেটা থাকবে, অর্থাৎ ইউজ ক্লাসিক ডিএনএস ম্যানেজার। তো এখানে ক্লিক করলে পরে যে ডিএনএস জোন ফাইলটা আসবে সেখানে গিয়ে আপনাকে এডিট করতে হবে, ঠিক আছে? এডিট করবেন, এডিটে চাপ দিলে এডিট অর্থাৎ ইনপুট দেওয়ার সে বক্স দিবে। সেই বক্সে আপনাকে যেটা করতে হবে, এই অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিতে হবে আপনাকে। এই যে কুইক অ্যাডে ক্লিক করলে এই যে দেখেন, এই যে এই চারটা ছিল না, 1 2 3 4, এই চারটা ওখানে ছিল, সেই চারটা আপনি একে একে আপনাকে ইনপুট করতে হবে। এই যে 1 2 3 4 এভাবে আপনাকে এগুলি ইনপুট করতে হবে। তো ইনপুট করার পরে আপনি সেভ করলেন। সেভ করার পরে যেটা হবে, এখানে দেখেন চারটা আইপি আছে, 1 2 3 4। ওকে, তো আপনি এই আইপি গুলো আপনাকে বসাইতে হবে। এই যে দেখেন এখানে গেলে সে আপনাকে ইয়ে দিবে। এই দেখেন আইপি দিয়েছে না? তো এরকম এই আইপি গুলো কি করতে হবে, আপনাকে ওখানে আপলোড দিতে হবে। সরি, আপলোড বলতে আর কি অ্যাড করতে হবে। কোথায়? এই যে এ হোস্ট, দেখেন এ হোস্ট নামে একটা অপশন আছে, এ হোস্ট। এই এ হোস্টে অ্যাড করতে হবে। ক্লিক করলে তারপরে 1 বাই 1 আপনি ওই আইপি গুলো একটা দিবেন, আবার অ্যাডে ক্লিক করবেন, আবার আরেকটা বক্স ওপেন হবে। এভাবে এই গুলো অ্যাড করবেন, এই নাম্বারগুলো আইপি গুলো অ্যাড করবেন। অ্যাড করা শেষ হলে তারপরে আপনি যখন সেভ দিবেন, সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর দেখবেন যে এরকম এসেছে। আর তারপরে আবার এই যে ক্লিক মার্ক দিবেন, টিক মার্কটা দিবেন। এই টিক মার্কটা দিয়ে ফাইনালি আবার সেভ করবেন। তার মানে কি, সে বলতেছে যে যদি আমার এই ব্লগ স্পটে কেউ আসে তাহলে যেন তাকে কি করা হয়, এখানে সরি হ্যাঁ, এটা রিডাইরেক্ট হয়ে যাবে আর কি, অর্থাৎ এই অ্যাড্রেসটা হয়ে যাবে। তো এইভাবে সেভ করে দিলে যেটা হবে, এরপর থেকে এই অ্যাড্রেস লিখলেই আপনার এই ব্লগ স্পট সাইটে চলে আসবে। সে বুঝতেই পারবে না যে এটা ব্লগ স্পট নাকি, ঠিক আছে? সে স্বাভাবিকভাবে যেভাবে লিখতেছে ঠিক ওইভাবেই সে লিখবে, যেমনটা করে আমরা সব সাইটে যাই তাই হয়ে যাবে। তাহলে কি বিষয়টা কি অনেক কঠিন? বিষয়টা কি অনেক কঠিন না। জাস্ট আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই জিনিসগুলো জাস্ট এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য যেটা করতে হবে, এই আইপিগুলো আমাকে অ্যাড করতে হবে, আর হচ্ছে আমার এই চারটা জিনিস অ্যাড করতে হবে আমার ওই ম্যানেজ ডোমেইনে। ওকে, যদি আপনারা কাস্টম ডোমেইন অ্যাড করতে চান। ওকে, না করলেও হবে? হ্যাঁ, না করলেও হবে, এটা আপনার খুশি। আমার মতে এখানে কাস্টম ডোমেইন অ্যাড করা কি দরকার? আপনি ডোমেইন কিনতেছেন, আর অল্প কিছু টাকা দিয়ে তো একটা হোস্টিংই কিনতে পারতেছেন, তাই না? সেটাই সবচেয়ে ভালো হয়। ওখানে সব ধরনের প্লাগইনস আছে, সব কিছু এসইও, যেখানে এসইও কোয়াকের মতো টুল আছে, আপনার তো এসইওর কাজ ওটা দিয়ে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। কিনলে কি মানে প্লাগইনস মানে ওয়ার্ডপ্রেসের মতো এখানে সুযোগ সুবিধা কিছুটা কম হবে। ওকে, আচ্ছা, তো আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। বুঝা গেছে? তাহলে এই কাস্টম ডোমেইন কিভাবে অ্যাড করবেন সবাই বুঝতে পেরেছেন? একটু আওয়াজ দিতে হবে না? হ্যাঁ, বুঝবে কিভাবে? আচ্ছা, যদি মনে করেন স্যার আমার হোস্টিংও কিনলাম, কোনো সমস্যা হবে যে এখানে কাজ হয়ে যায়? না, আপনার হোস্টিং আছে, তাহলে আর এখানে কেন হোস্ট করবেন, তাই না? আপনার তো হোস্টিংই আছে। যদি হোস্টিং থাকে এইটা কিভাবে সাপোর্ট দিবে স্যার, এটা একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, আপনার নিজস্ব ডোমেইন হোস্টিং আছে, তার মানে তো আপনার একটা সাইট আলাদা আছেই। তখন ওই সাইটটাকে সাপোর্ট দিবে এই সাইটটা। সেটা আমরা কিভাবে বুঝাবো, সেটা আমি আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং এর ক্লাসে বুঝাবো, ঠিক আছে? যে লিঙ্ক বিল্ডিং এ অর্থাৎ আপনার মানি সাইটের লিঙ্কটা এখানে গিয়ে হিট, মানে এ হিট করবে মানি সাইটকে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, লিংক বিল্ডিং এর মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওইভাবে করবো, অর্থাৎ ও প্রেসার দিবে এরকম, ঠিক আছে? ওর মতো 5টা সাইট যদি আপনি তৈরি করেন, 5টা সাপোর্ট দিতে থাকবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস। আর এটা হচ্ছে গুগলের যেহেতু ফেভারিট নিজস্ব প্রোডাক্ট, তো ও যখন সাপোর্ট দিবে তখন কিন্তু এটা আপনি একটা পাওয়ার পাবেন, র্যাঙ্কিং পাওয়ার। ওকে, যার যে ওয়ার্ডপ্রেসে ডোমেইন থাকলে কি এখানেও ডোমেইন করা ভালো? এখানে তো ডোমেইন লাগছে না, কারণ আপনার তো ডোমেইন হচ্ছে যেটা ওই যে কি যেন seo-learning.blogspot, তাই না? এখানে তো আপনার ডোমেইন লাগছে না। তারপরেও যদি আপনি মনে করেন যে একটা ডোমেইন কিনবেন, সেটা ভালো। মানে ব্যাপারটা হচ্ছে যে এই ব্লগস্পটে যদি আপনি ডোমেইনটা কিনে নেন, হ্যাঁ, অর্থাৎ এই মুহূর্তে যে ঠিকানাতে আছে, অ্যাড্রেসে আছে, এই অ্যাড্রেসটা বাদ দিয়ে যদি আপনি একটা কাস্টম ডোমেইন দেন, তাহলে এটার পাওয়ার আরও বেড়ে যাবে। এটার পাওয়ারটা
আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? এই হচ্ছে বিষয়। ব্লগস্পট ডোমেইন এরকম নাম তো স্যার একই থাকে, খালি জাস্ট ওখানে ব্লগস্পট থাকবে না, ওই না ওই ততটুকুর জন্যই তো, ততটুকুর জন্য, কারণ আপনি নাম দিয়ে আমি ডোমেইনটা কিনবো, এখানেও কি আমি সেই নামটা ইউজ হ্যাঁ সেটা, এটা মানি সাইটেরটা না, এটা হচ্ছে এক্সট্রা আরো একটা ডোমেইন কিনলেন। মানি সাইট তো আলাদা। আর যদি সাইটের ডোমেইন নেমটাই যদি আমি এখানে না তাহলে হবে না। তাহলে যেটা হবে, তাহলে তো মানি সাইটের ওই ডোমেইনের জন্য আপনার ওই হোস্টিং প্যানেলে তো একবার ভেরিফাই করলেন, আবার এখানেও ভেরিফাই, মানে দুই জায়গায় তো একদিনই ভেরিফাই হবে না। ভেরিফাইয়ের কথা বলিনি, জাস্ট নরমালি এখানে ব্লগিং যে সাইটটা থাকছে আমি ওই একই নাম এখানে না তাহলে তো এক নামে দুই সাইট হয়ে যাবে, তাই না? এটার জন্য আলাদাই ডোমেইন কিনতে হবে আপনাকে। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম, আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা কাস্টম অ্যাড করে নিতে পারবো। তারপর আমরা যেটা করব, এরপরে আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করে নিতে পারবেন। যে ধরেন আপনার এটা একটা বাংলা ব্লগ, কথার কথা এটা একটা বাংলা ব্লগ বানালেন, যেরকম দেখেন না আপনারা বাংলা ব্লগ কত সেম, ওইরকম ব্লগ এটাকে হুবহু এরকম বানানো যাবে, কিন্তু একদম সেম। তো দেখেন না যে ব্লগগুলিতে কি হয়, এরকম অনেকেই আর্টিকেল লিখে আছে না, গেস্ট ব্লগিং করে, টেক টিউনস আছে, বড় বড় ব্লগগুলি আছে। তো আপনিও চাইলে এখানে অথর অ্যাড করতে পারবেন, আপনি যত খুশি তত অথর অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলে হবে, তাদের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার এখান থেকে তাদেরকে অ্যাড করে নিবে। ওকে, আচ্ছা, মানে যদি আপনি কাউকে অ্যাড করতে চান, তাহলে এই যে দেখেন ইনভাইট অথর্স, ইনভাইটে ক্লিক করে, মানে কি, তাকে যদি ইমেল অ্যাড্রেসটা এখন এখানে দিয়ে দেন, ধরেন আপনি উনাকে অ্যাড করতে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে উনিও একজন অথর, লিখবেন, উনিও লেখালেখি করবেন, গেস্ট ব্লগার বা কিছু একটা, অনুমতি দিলেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো আপনি চাইলে তাও করতে পারবেন। এরপর পোস্ট অ্যান্ড কমেন্টস। পোস্ট অ্যান্ড কমেন্টস যেটা হচ্ছে যে আপনার যে হোম পেজ আপনি কতগুলো পোস্ট শো করবে, আপনার রিসেন্ট পোস্ট কয়টা শো করবে, সেটা আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারেন, 7টা না 5টা না 10টা। হোম পেজে কেউ আসলে যে রিসেন্ট যে পোস্টগুলো দেখে ওটার সংখ্যাটা, তো আমরা এটা 7টা রাখতে পারি, বা আমরা চাইলে এটাকে 5টা রাখতে পারি। 5টা রাখলে পেজটা আরো স্মুথ লোড হবে, আরো ফাস্ট লোড হবে, তাই না? আমি এটাকে 7 থেকে 5 করে দিলাম। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এখান থেকে যে আমরা রেজিস্ট্রেশন কারা আপনার এখানে যেটা করতে হবে, কমেন্ট, যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে কি যে কেউ কমেন্ট করতে পারবে, নাকি এখান থেকে গুগল অ্যাকাউন্ট যাদের আছে তাদের লগ ইন অবস্থা থাকতে হবে, এই ব্যাপারগুলো আপনি এখান থেকে মডারেট করতে পারবেন। আর হচ্ছে যেটা এখানে আমার মনে হয় এখানে দিতে পারেন, ডিফল্ট ভাবেই রাখতে পারেন, ডিফল্ট যা আছে তো সেটাই খারাপ হবে না, ঠিক আছে? বললো না, কিন্তু যে ডাইরেক্ট করলো কমেন্ট, স্যার রেজিস্ট্রেশন না করে ডাইরেক্ট কমেন্ট করলাম, দেন তাহলে আপনি এনিমন দিয়ে দেন, আপনার খুশি, ঠিক আছে? এনিমন দিয়ে দিলেন, বা ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলেন, আপনার খুশি মতো আপনি একটা দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর আমরা চলে যাব, এবং যে কোনো কিছু চেঞ্জ করার পরে কিন্তু অবশ্যই সেভ সেটিং দিতে হবে, নাহলে ওটা হবে না। কমেন্ট মডারেশন, যে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টে ধরেন একটা বাজে একটা কমেন্ট করে ফেললো, তো সেটা তো পাবলিশ হয়ে যাবে, তাই না? তো এখন আপনি যেটা ফেসবুকে কি হয়, আপনার একটা গ্রুপ যদি থাকে, তো মডারেশন অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাইলেই ওইটা শো করবে, তো ও ব্যাপারটা অনেকটা এইরকম, ঠিক আছে? তো আপনি যদি মডারেট করতে চান, যে কমেন্ট অলওয়েজ দিলে কি, যদি কেউ কমেন্ট দেয়ও তাহলে ওটা না সরাসরি পাবলিশ হবে না, আগে আপনার কাছে আসবে নিউজ যে একটা কমেন্ট এসেছে, কি কমেন্ট, তারপর আপনি যদি এটাকে অ্যাপ্রুভ করেন দেন ওটা আপনার হবে। ওকে, বুঝিনি, এটা বললাম না যে আপনার খুশি মতো রাখবেন, ঠিক আছে? আর ডিফল্ট গুলিও খুব মানে মন্দ না, অলওয়েজ দিলে আগে যিনি থাকবেন তার কাছে মডারেশনের প্রয়োজন পড়বে। সামটাইমস জিনিসটা কি হবে, এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট দিনের পরে আর এটা আর এরকম হবে না, হ্যাঁ, ও মানে কমেন্টটা নিজে নিজে মুছে যাবে, হ্যাঁ, মানে ওটার পরে বন্ধ হয়ে যাবে, আর কেউ কমেন্ট করতে পারবে না এত দিনের পর, এরকম খেয়াল করে দেখবেন। কিছু আর্টিকেলে গেলে দেখবেন কি কমেন্ট আগে থেকে আছে, কিন্তু আপনি আর করতে পারতেছেন না, তার মানে আছে বিভিন্ন সাইটে, তো হ্যাঁ নিউজ সাইটে এরকম আছে, তাহলে 14 দিন পরে আর কেউ কমেন্ট করতে পারবে না ওই আর্টিকেলে, ব্যাপারটা এরকম, ঠিক আছে?
ওইটা কিন্তু ক্লিয়ার মানে অলওয়েজ আর নেভার মধ্যে নেভার দিলে কি যে ব্যাড কমেন্ট গুলো চলে আসবে মানে পারবে না কমেন্টই করতে পারবে না, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম। মানে সরি, কমেন্ট মডারেশনটা হচ্ছে যে মানে মডারেশনের প্রয়োজন নাই, পাবলিশ হয়ে যাক, ব্যাপারটা এরকম। অলওয়েজ দিলে তখন হ্যাঁ, তখন বারবার আপনার অনুমতি চাইবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা সেভ সেটিংস দিলাম, দেওয়ার পরে আমরা মোবাইল অ্যান্ড ইমেইলে চলে যাচ্ছি। এখান থেকে এখানে আপনার তেমন কোনো কাজ নাই। এখান থেকে আমরা যেটা করব, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন আপনার খুশি। তারপর এখান থেকে টাইম জোন চাইলে আপনি বাংলাদেশ দিতে পারেন। তারিখের ফরম্যাটটাও আপনি দিতে পারেন, চুজ করতে পারেন কী ধরনের ফরম্যাট হবে, এই ফরম্যাটগুলো আর কি। আচ্ছা, এখানে খুব পরিবর্তনের প্রয়োজন নাই, এখানে পরিবর্তনের প্রয়োজন আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সার্চ প্রেফারেন্স। ওকে, তো সার্চ প্রেফারেন্স যেটা এই মুহূর্তে যেটা আছে, ডেসক্রিপশনটা, মেটা ডেসক্রিপশন যেটা, সেটা হচ্ছে অফ আছে, ডিসেবল আছে, এটাকে আমরা অন করে নিতে হবে। ইয়েস দিব, এবং দেওয়ার পরে আমরা কি করব, এখানে 150 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন দিব। তো ফর এক্সাম্পল learn complete SEO tutorial. Learn complete SEO tutorial in বাংলা, মানে বাংলাতে আর কি শিখবে। এরপর কি আরো কিছু লিখলেন, আমি আর এমন কিছু লিখছি না, ঠিক আছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করব এখান থেকে, তো আমাদের যে আমরা যখন কি করি, আমরা মেটা ডেসক্রিপশন থাকে না সাইটে, সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজলে যে নিচে দুইটা লাইন দেখায়, সার্চ ইঞ্জিনে সেই ডেসক্রিপশনের কথা বলা হচ্ছে এখানে। তারপর এটা হচ্ছে ওই যে ক্যারেক্টার লিমিট আছে, তো এখানে সে বলতেছে 150 ক্যারেক্টার লিমিটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এখান থেকে আমরা চাইলে যেটা করতে পারি, এখানে সেট করে দিতে পারি ইউআরএল এর রিডাইরেকশন। ইউআরএল রিডাইরেকশনটা দুইভাবে করা যায়, একটা এখান থেকে করা যায়, আরেকটা হচ্ছে থিম থেকে কোড চেঞ্জ করে দেওয়া যায়, দুইভাবে করা যায়। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো এদিক থেকে সহজ হয়, কিন্তু আমি হেডার থেকে দেখাবো, ঠিক আছে। দুইভাবেই করা যাবে, মানে আমি বলি জিনিসটা কি। ধরেন আপনার সাইটে একজন ভিজিটর আসলো, হ্যাঁ আসলো, বা সার্চ ইঞ্জিনে আপনার কোনো একটা আর্টিকেল ইন্ডেক্স হয়ে আছে, অনেক দিন আগে একটা আর্টিকেল পাবলিশ করেছিলেন, সেটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে আসলে ওই আর্টিকেলটা নাই, কোনো কারণে আপনি ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে। তো এখন যখন ভিজিটর আসবে তখন কি হবে, 404 নট ফাউন্ড ইরর দেখাবে না আপনার সাইটে এসে। তো তখন আসলে পরে তাকে যেন অন্য একটা পেজে নিয়ে যাওয়া হয়, যেন সে অসন্তুষ্ট না হয়, হ্যাঁ। তো বা ওই রিলেটেড নতুন কোনো একটা আর্টিকেল লিখলেন আপনি, সেটাতে সে রিডাইরেক্ট করে নিল। তো এই কাজটা আমরা এখান থেকে চাইলে করে নিতে পারবো। আচ্ছা, তো আমরা এটার বিকল্প আমরা ব্যবস্থা দেখব। এছাড়া এখান থেকেও আমরা রিডাইরেক্ট করতে পারি আমরা চাইলে, অর্থাৎ এক ইউআরএল এ আসলে যদি মানে আমি তাকে অন্য ইউআরএল এ পাঠিয়ে দিতে পারবো, ব্যাপারটা এরকম। যদি লিখি তাহলে কিভাবে লিখতে হবে? এখান থেকে করি তাহলে কিভাবে করতে হবে? আচ্ছা, এখানে ফ্রম হচ্ছে, এখন তো আমাদের আসলে আর্টিকেল মানে এখনো পাবলিশ করি নাই, পাবলিশ করলে আমরা এখানে সুবিধা হতো আমাদের, তখন আমরা লিঙ্ক দিয়ে দিতে পারতাম, আমাদের আর্টিকেলের লিঙ্কটা আমরা এখান থেকে দিতে পারতাম। এই আর্টিকেলে যদি কেউ আসে তাহলে যেন এখানে চলে আসে, আমার কথাটা বুঝতে পারছেন। ধরেন এটা হচ্ছে আপনার ওল্ড আর্টিকেল, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ঈদ SMS 2014, হ্যাঁ, আর ঈদ SMS 2015, বুঝতে পেরেছেন? তাহলে যদি কোনো এখন 2014 সালে যে ঈদ SMS নিয়ে আপনি আর্টিকেল পোস্ট করেছিলেন সেটা তো ইন্ডেক্স হয়ে আছে, কোনো কারণে ভিজিটর ওটাতে ক্লিক করলো, দেখলো যে না কি SMS ছিল দেখি, হ্যাঁ রিডাইরেক্টটা রিলেটেড হলে ভালো হবে। তাহলে 2014 সালের ওই আর্টিকেলের সার্চ ইঞ্জিনে তো এখনো ইন্ডেক্স হয়ে আছে, সার্চ ইঞ্জিন আর ওটাকে বাদ দেয়নি, তো ওইটাতে কেউ আসলে কি করবে, নতুনটাতে যেন নিয়ে আসে, ব্যাপারটা এরকম। কথাটা বুঝা গেছে? এটা বুঝতে পেরেছি স্যার, কিন্তু ওই উপরেরটা ওই তো ফ্রম
এটা ওল্ড আর্টিকেল, এটা নিউ আর্টিকেল। এটা একটা কাস্টমার পেজ কাস্টম পেজ নট ফাউন্ড, যেটা ওখানে যদি আমরা লিখে যদি করতে চাই। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে যে আপনার কোনো এটা আমি মুছে দেই, আর এটা হচ্ছে যে আপনার সাইটে কোনো পেজ নাই নাই, এখন নিচেরটা ছিল যে নাই, তাই তাকে আমি ওই মানে ওই রকম অন্য আরেকটা পেজে নিয়ে গেলাম। আর এটা হচ্ছে যে পেজটা নাই, এখন নাই তাহলে ওই রিলেটেড অন্য পেজে আপনি চাইলে নিতেও পারেন, বা আপনি চাইলে মানে অনেকটা ব্যাপারটা এইরকমই, চাইলে আপনি হোম পেজে নিয়ে গেলেন, ব্যাপারটা এইরকম। ঠিক আছে, আমরা অন্য জায়গায় কোড দেওয়ার মাধ্যমে দিব। ঠিক আছে, আচ্ছা এটাও করা যাবে, আমাকে জাস্ট একটু কোড খুঁজে এনে বসাইতে হবে। ডিলিট করা যায় না এই ইন্ডেক্স। হ্যাঁ, গুগলকে না করে দিতে পারবো আমরা, ডি ইন্ডেক্স তো করবে না সে যেটা করবে তাকে না করে দিতে পারবো, সেই জন্য আমার র্যাঙ্কিংয়ে এটা কাউন্টিং না করে। এটা আমরা ব্যাকলিঙ্কের ক্লাসে দেখাবো যে কিভাবে এই কাজটা করে। আচ্ছা, এখানে এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটাই করা যায়। আমরা পদ্ধতিটা দেখবো, আমরা হেডারের মাধ্যমে দেখবো। এরপর দেখেন robots.txt, হ্যাঁ এখানেও robots.txt আছে। তো robots.txt প্রাথমিক অবস্থায় কি থাকবে, এটা বন্ধ থাকবে, তাই না? এটাকে অন করে নিতে হবে। এরপর এখানে আপনার robots.txt এখানে দিতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করব, এখান থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি যে এই যে যেমন এটা একটা robots.txt, হ্যাঁ এই robots.txt এটাকে আমরা কি করতে পারি, কপি করে আমরা আমাদের এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সবটাই কি একই রকম? হ্যাঁ ম্যাক্সিমাম একই রকম হবে। তো এটা একটা বড় একটা robots.txt সেটা দিয়েছি। তো এটা শুধু গুগলের জন্য না, টুইটারের জন্য আরো বেশ কয়েকটার জন্য দিয়েছি। তো আর এই robots.txt তে আর কি আপনারা তো জানেনই, robots.txt তে যা যা দিব মানে সেই ওই জায়গাগুলিতে তার অ্যাক্সেসটা বন্ধ করে দিবে, ওটা সে ক্রল করবে না, ইন্ডেক্সে নিবে না। আর নিচের দিকে যেটা করতে হবে, আপনাকে সাইট ম্যাপ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইট ম্যাপটা কিভাবে দিবেন। হ্যাঁ, সাইট ম্যাপের জন্য জেনারেটর আছে, সাইট ম্যাপ জেনারেটর আছে। কিন্তু আপনাদের এটা লাগবে না, কেন? কারণ এটার বিকল্প ব্যবস্থা আমি দিয়েই দিব গ্রুপে, এই জন্য এই সাইট ম্যাপ প্রয়োজন নাই। তারপরেও দেখেন, এই যে ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, ঠিক আছে, ও যেটা করবে কি, এই সাইট ম্যাপ জেনারেটরটা যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনার ব্লগের লিঙ্কটা কি, কপি লিঙ্ক লোকেশন, এখানে বলতেছে আপনার ব্লগের লিঙ্কটা দিতে, জাস্ট লিঙ্কটা দিলাম, জেনারেট সাইট ম্যাপ। আচ্ছা, sorry, but the tool could not generate a site map for your blog. Make sure you have entered a valid URL. আচ্ছা, URL এ কোনো প্রবলেম। আচ্ছা, আমরা একটা না হলে অন্য আরেকটা দিয়ে করতে পারবো, এরকম অসংখ্য আছে জেনারেটর। তো জেনারেটর যে কাজটা করবে, সোজা কথা আমি বলি, এই জেনারেটরটা যা করবে আপনাকে জাস্ট এই লিঙ্ক, এই যে সেম এটা দিবে, এই যে এটা দিবে। ওকে, আমি কপি করে একটু বড় করে দেখাই। অর্থাৎ আমরা যেখানে গেলাম ওখানে যাওয়ার পরে আপনাকে যা করবে সে এই লিঙ্কটা দিবে, বুঝতে পারছেন? এই যে এরকম দিবে। আর এখানে তো আপনার ব্লগ স্পটের নামটা হবে, নামটা কি আমাদের সাইটের, SEO লার্নিং, SEOLEARNING, ঠিক এরকম একটা লিঙ্ক দিবে। ঠিক আছে, তো আপনার কাজ যেটা হবে, আপনার ওই লিঙ্কটাকে কি করা, জাস্ট কপি করে এখানে এনে এই সাইট ম্যাপ কথাটা লিখে এই জায়গাটাতে পেস্ট করে দেওয়া। তো যেহেতু এই লিঙ্কটা দিবে, তাহলে আপনার সাইটের ক্ষেত্রে কি হবে, জাস্ট আমি এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিই, তাহলে তো আর সাইট ম্যাপ জেনারেটর লাগতেছে না, তাই না? তখন জাস্ট কি হবে, জাস্ট আপনি এই জায়গাটাতে আপনার ব্লগ স্পটের নামটা দিয়ে দেবেন, শেষ, কাজ শেষ। তো জেনারেটর প্রয়োজন আছে আর
প্রয়োজন নাই। আচ্ছা, স্যার robot.txt টা কোথা থেকে পাবো? robots.txt-টাও তো আমি দিয়ে দিচ্ছি, তাই না? তো ওখানে সাইটের নামটা আমরা চেঞ্জ করে নিব। না, robots.txt-তে আর সাইটের নাম তো লাগছে না, যা আছে ওইটাই কপি করে যা আছে তাই, যা আছে তাই, ঠিক আছে? আচ্ছা, এটা কি সবগুলোর জন্য স্যার একটাই? হ্যাঁ, আমি কমনটা দিয়ে দিব, তাইলে হবে, ঠিক আছে? তো এভাবে দিয়ে জাস্ট আপনি কি করবেন, আপনি সেটাকে সেভ করে নেবেন। ওকে, আচ্ছা, এখানে মনে হয় আমার কোথাও ভুল হয়েছে কোনো কোডে, সেটা চেক করে দেখতে হবে। এখন আমরা যেটা করব, এটা আপাতত আমি ক্যান্সেল করছি। এরপর যেটা করব, কাস্টম রোবট হেডার টেক্সট। হ্যাঁ, এটা কি জিনিস, এটাকে আমরা অন করব। আমরা আমাদের ওয়েবসাইটকে অর্থাৎ robots.txt-এর কাজটাই এটাও করে দিবে খুব সহজে। সেটা কিভাবে দেখেন, আমরা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে এখানে বেশ কিছু জিনিস দেখতে পারতেছেন, হোম পেজ, তারপর আর্কাইভ অ্যান্ড সার্চ পেজেস, তারপর ডিফল্ট ফর পোস্ট অ্যান্ড পেজেস। হ্যাঁ, এরকম একটা, দুইটা আর হচ্ছে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে একটু কনফিগার করব, মানে এইটাকে কনফিগার করলেও অনেকটা সে এই আপনার এই robots.txt কনফিগার করার মতো হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটা এই দিক দিয়েও কাজটা করে নিতে পারি। তো এই জিনিসটা আমি একটু বুঝাই, আমি একটা ডকুমেন্টস শেয়ার করার মাধ্যমে। দেখেন, এখানে আছে না এরকম অল, নো ইন্ডেক্স, নো ফলো, নান, নো আর্কাইভস আছে এগুলি। তো এইগুলি জিনিসগুলো কি, এই যে নো ডিপি, তাই এই জিনিসগুলো কি, এগুলি এখানে আছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে যে অল মানে কি, দেয়ার আর নো রেস্ট্রিকশন ফর ইন্ডেক্সিং অর সার্ভিসিং। তারপর নো ইন্ডেক্স, ডু নট শো দিস পেজ ইন সার্চিং, নো ফলো, ডু নট ফলো দ্য লিঙ্কস। তারপর হচ্ছে এই যে নো ডিপি, ডু নট ইউজ মেটা ডেটা ফ্রম দ্য ওপেনিং ডিরেক্টরি প্রজেক্ট। এভাবে এটার মিনিংটা আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চাইলে আমি দিয়ে দিব, সমস্যা কি? স্যার গ্রুপে সবকিছু দিয়ে দিন। স্যার ওই আগের গুলো তো দেননি স্যার, কোনগুলো? আগের অনসাইটে সাইটের তারপরে দিব 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 আর্টিকেল ওই যে কথা আছে না, সবুরে মেওয়া ফলে। স্যার আজকে ছিল হ্যাঁ, আপনাদেরকে পিডিএফ আকারে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিব। সময় তো সংক্ষিপ্ত, মাঝে একটু ব্রেক দিলে একটু ব্রেক দিব, একটু একটু আর একটু আমরা জাস্ট একটু ফিনিশিং করি। আমাদের কিন্তু আরো অনেক কথা আছে বলতে হবে। আচ্ছা, আমরা একটু পরে বিরতিতে যাচ্ছি ভাইয়ার অনুরোধে। তো এখন আচ্ছা, তো আমরা এটাকে জাস্ট একটু কনফিগার করে নিই, কিভাবে কনফিগার করতে হবে সেটাও আপনাদেরকে। আমি জানি যে আপনারা বললেও কাজ হবে না, এই জন্য আপনাদের জন্য পিকচারই দিয়ে দিছি, যেন আর কোনো কথাই না লাগে, ঠিক আছে? দিয়ে দিব আমি। জাস্ট এখানে যেভাবে আছে ওভাবে কি করবেন, আপনি সেট করে নেবেন। দেখেন, হোম পেজ অল এবং নো ডিপি সিলেক্ট করবেন, আর্কাইভস, নো ইন্ডেক্স, আর ডিফল্ট অল এবং নো ডিপি। আমি জাস্ট একটু বুঝিয়ে দিই যে হোম পেজ বলতেছে যে সব হোম পেজে যা কিছু আছে সব ইন্ডেক্স করে ফেলো, সার্চ ইঞ্জিনকে বুঝাতেছি, কিন্তু এটাকে তুমি কোনো ডিরেক্টরি পেজে নিও না। ওকে, আচ্ছা, মানে এই কাজগুলি কেন করতেছি, সোজা কথা, আপনার সাইটকে যেন ডুপ্লিকেট কন্টেন্ট থেকে যেন সেফ থাকতে পারেন, অর্থাৎ সাইটের সিকিউরিটি মেইনটেনেন্সের জন্য আমরা এই কাজগুলি করতেছি। আর এই কাজটা হচ্ছে আপনার robots.txt-কে সে হেল্প করতেছে আসলে। তারপর এখানে দেখেন যে আর্কাইভস অ্যান্ড সার্চ পেজেস, যে আর্কাইভস থাকে না, যে আপনার ওই মাসের ভিত্তিতে যে আর্টিকেল, পুরাতন আর্টিকেলগুলো নিউজ পেপার সাইটে গেলে দেখেন আর্কাইভস। তো ওই আর্কাইভসগুলোর যে লিঙ্কগুলো, সেগুলি অনেক সময় কি করে, সেটাও ডুপ্লিকেট কন্টেন্টের প্রবলেম তৈরি করতে পারে। তো এই জন্য আমরা কি করলাম, যে আর্কাইভ এবং সার্চ পেজ যেগুলো আছে এগুলোকে নো ইন্ডেক্স করে দিব। ওকে, তারপর আর ডিফল্ট যে আছে অলই থাকবে, অল ইন্ডেক্স হয়ে যাবে ডিফল্টগুলো, পোস্ট পেজ সব ইন্ডেক্স হবে, কিন্তু ওটা নো ডিরেক্টরি পেজ সিলেক্ট করে দিব। ওকে, পারা যাবে না, খুবই সহজ। আমরা জাস্ট এটা তো আমাদের থাকবেই আমাদের গ্রুপে, সবকিছু মানে ঠিক আছে? এরকম করবো। ঠিক আমার এখানে গুগল ড্রাইভে যেভাবে আমি সাজিয়েছি, আপনাদের প্রত্যেকের গুগল ড্রাইভে এভাবে নেবেন। ওকে, সেই জিনিস তৈরি করবেন, কিন্তু এখান থেকে তো সবগুলি দেওয়া যাবে না, ঠিক আছে? তো যেটা করতে হবে, আপনার যেগুলো দেওয়া যাবে সেগুলো স্যার ব্লগ পোস্টের জন্য যেগুলো দরকার আবার কিছু ফোল্ডার আছে খোলাও যাবে না, ঠিক আছে? তো হ্যাঁ, ছিল তো যে আমরা যে সাইটটা আজকে ওপেন করছি বা যে সাইটটা আমরা ক্রিয়েট করছি আপনাদের ওয়েবসাইটে আছে
সো আপনার সাইটের না না এরকম সাইট আমার যেটা, হ্যাঁ বলেন, কথাটা শেষ করেন। আপনার যে কোনো একটা সাইটে যদি লিংক দিয়ে দিন তাহলে আমরা দেখতে পারতাম যে মানে একটা সাইট ক্রিয়েট করার পর কেমন হবে বা একটা সাইট কিভাবে ক্রিয়েট ডেমো হিসেবে। আচ্ছা আচ্ছা, এটা আসলে আমার এই ধরনের সাইটগুলিতে আমি কাজ করেছি অনেক আগে, অর্থাৎ আরো প্রায় 3 বছর আগে। হ্যাঁ, তো এর মধ্যে 3 বছরে তো যেহেতু এটা যত্ন নেওয়া হয় না, এর মধ্যে অনেক পেনাল্টি গিয়েছে। আসলে এই ধরনের সাইটগুলো প্রফেশনালভাবে করার জন্য করা না, এগুলো জাস্ট টেস্ট করে দেখার জন্য রাফভাবে আসলে করেছি। আর হ্যাঁ, এরকম র্যাঙ্কেও নিয়েছি এরকম সাইট টেস্ট করার জন্য। সবগুলো কাজ আসলে টেস্ট করার জন্য করা। তো কোন টেস্টের মধ্যে কোনোটা হয়েছে র্যাঙ্কে চলে গেছে, কোনোটা পড়ে রয়েছে, কোনোটা ডিলিট করে ফেলেছে, এরকম হয়েছে, ঠিক আছে। বাট আমি যে রেগুলার ব্লগিং করছি এরকম আসলে ব্লগ স্পটের ক্ষেত্রে এরকমটা করা হয়নি, যে কারণে আপনাকে এই মুহূর্তে আমি সেটা দিতে পারছি না। স্যার আপনার ড্রাইভের জিনিসগুলো আপনার কিভাবে দিবেন? গ্রুপে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব, তাহলে আমরা আবার কোথায় ছিলাম যে না, হ্যাঁ এখানে। তাহলে আমরা এভাবে সিলেক্ট করে দিই অল, তারপর নো ডিপি, তারপর নো ইন্ডেক্স, নো ডিপি, অল হচ্ছে আর নো ডিপি। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে যে এতদিন পরে এটা নিউজ সাইটের ক্ষেত্রে কাজে দিবে, যে এতদিন পরে সিলেক্ট যদি করে দেই তাহলে আর এতদিন পরে আর ওটা ইন্ডেক্সে রাখবে না। একটা নিউজ ধরেন আজকে পাবলিশ হলো, তাহলে এটা কি 1 বছর পরে নিউজের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তো ওই ক্ষেত্রে এরকম লাগে। আমাদের সাইট ব্লগে এরকম প্রয়োজন নাই, তাই আমরা এটাকে সেভ চেঞ্জেস করে রেখে দিব। ওকে, তাহলে আমরা এই সেটিংসের এই অপশনটা দেখলাম। আর একটা অপশন জাস্ট একটু দেখি আদার্স, তারপর আমরা একটা বিরতি নিব, যেহেতু আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। তো এখানেও আপনার খুব বেশি কাজ নাই, এখানে আপনাকে তেমন কিছু করার প্রয়োজন নাই। জাস্ট এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার গুগল অ্যানালিটিক্স অর্থাৎ অ্যানালিটিক্স দিয়ে কি করা যায়, আমরা অ্যানালিটিক্সের একটা ক্লাস পাবো। আমরা অ্যানালিটিক্স গুগলের একটা প্রপার্টি, যেটা দিয়ে দেখা যায় যে একটা ওয়েবসাইটে ভিজিটর কখন আসছে, কোথা থেকে আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, বাউন্স রেট কত, এক্সিট রেট কত, হ্যাঁ অ্যাকুইজিশন কত, সব মানে সোজা কথা আপনার সাইটের যে ভিজিটরের যে কি বলে বিহেভিয়ারটা, সেটা আমরা দেখতে পারবো। তো ওই ট্র্যাকিং কোডটা এখানে দিতে হয়। তো আমরা সেই ক্লাসে আমরা সেই ট্র্যাকিং কোডটা কিভাবে আনা যায় তখন সেটা দেখে নিব। ওকে, আচ্ছা, তো আপাতত আমাদের এই জায়গাটাতে এই মানে সেটিংস অপশনটাই আমাদের একটা ব্লগ যখন আমরা প্রাথমিক অবস্থায় তৈরি করব, এই জায়গাটাতে আমাদের প্রাথমিক অবস্থায় কাজ থাকবে। ওকে, তারপরে আমরা যেটা করব, আমরা এখানে কিছু পোস্ট এবং কিছু পেজ তৈরি করব। আমরা সেটা দেখছি, আবার কিছুক্ষণের মধ্যে আমরা আবার আসছি আমাদের এই কাজটা শেষ করে। ওকে।